এক জোড়া নরম পা কক্ষটির ভেতর প্রবেশ করল। বেটের উপর শুয়ে আছে বলিষ্ঠ দেহের পুরুষটি, যার শরীরের উপরিভাগ একদমই উন্মুক্ত। উবু হয়ে শুয়ে আছে বিদায় ফর্সা বলিষ্ঠ পিঠখানা নজরে পড়ে। ঈষৎ আলোয় এইটুকুই দেখা যাচ্ছে। নরম পায়ের কিশোরীটি ধীরে স্বস্তে রুমের ভেতর প্রবেশ করল। যতটা সম্ভব নীরবে চলতে লাগলো। পুরো ঘরটা এসির হাওয়াতে হিম হয়ে আছে। কিশোরী এক পা দু পা করে আগাতে থাকে, সমস্ত ঘরময় চোখ বুলিয়ে নিয়ে আগাতে থাকে ঘরের সাথে লাগোয়া বারান্দার দিকে। কাচের দরজাটি ঈষৎ খোলা ছিল, সেটা পুরো খুলতে গিয়ে ঘরের কাছে গরম কিছুর আভাস মেলে। কিশোরী চৌকিতে ঘুরতে যেতেই বলিষ্ঠ হাতখানা একটানে তাকে ঘুরিয়ে ফেলে। এতে ঈষৎ ব্যথায় আর্তনাদ করে ওঠে ষোড়শী। সঙ্গে সঙ্গে গোমুট কণ্ঠটি শোনা যায়। কে কে তুমি? কিশোরীর থেকে জবাব আসে না। সে ব্যথায় কণ্ঠের জোর হারিয়ে ফেলেছে। অভি চট করেই কক্ষের আলো জ্বালিয়ে দেয়। তাকায় বেটের কাছে পড়ে থাকা কিশোরীর পানে। শ্বেতরঙা মেয়েটিকে দেখে অভির কপালে রেখার উদয় ঘটে। অচেনা এই কিশোরীর পরিচয় জানার উদ্দেশ্যে অভিরাজ আরও একবার বলে, তুমি কে? এখানে কি করছো? কিশোরী জবাব দেয় না। সে তার হাতখানা ধরে আছে, সেখানটায় লাল হয়ে গেছে। পাষাণ পুরুষটি এমনভাবে ধাক্কা দিয়েছে, ছোট্ট মেয়েটি নিজেকে সামলে উঠতে পারেনি। এদিকে অভির ধৈর্য হারিয়ে যাচ্ছে। প্রায় 15 দিন হতে চলল। সে কক্ষের বাইরে বের হয় না, কারোর সাথে কথা বলে না। নির্দিষ্ট সময় তার খাবার দিয়ে যাওয়া হয়। সচরাচর এই কক্ষে কারো প্রবেশও নিষিদ্ধ। সব মিলিয়ে অভির মানসিক অবস্থা ভালো নেই। কিশোরীর শ্বেতরঙা হাতটি একদমই লাল হয়ে গেছে। ও ব্যথায় চোখ মুখ আধার করে ফেলেছে। সহসা একটি ছোট প্রাণীর মিউ মিউ আওয়াজ শোনা যায়। অভি তৎক্ষণাৎ বারান্দার দিকে তাকায়। সাদা রঙের বিড়ালটি লাফিয়ে ঘরের ভিতর প্রবেশ করে। এসেই একদম ষোড়শীর কোলে উঠে বসে। ফলে মেয়েটির অধরখানা প্রসারিত ঘটে। প্রাণীটির নরম শরীরে হাত বুলিয়ে দিয়ে কিশোরী বলে, কোকো, তুই এত জ্বালাস কেন আমায়? এখানে কিভাবে এলি? কতবার বলেছি আমাকে রেখে কোথাও যাবে না, তুই কথা শুনিস না কেন? কুকু নামের প্রাণীটি যেন নিজের অপরাধখানা বুঝতে পেরেছে, তাই তো কিশোরীর শরীরের সাথে ঘেঁষে দুবার মিউ করে। ঠিক আছে, আর দুষ্টুমি নয়, না হলে খুব বকা দিব, বুঝলি? জবাবে ফের দুবার মিউ করে ওঠে কুকু নামের প্রাণীটি। এতে করে হেসে ওঠে কিশোরীর অধর। প্রাণীটির গায়ে হাত বুলাতে বুলাতে দরজার দিকে অগ্রসর হয়। আর এই পুরো বিষয়টা দেখে পুরুষটি অবাক হয়ে তাকিয়ে রয়। তার মাথা কাজ করছে না। সবটা কি প্রশ্ন নাকি বাস্তব? আধা ঘন্টারও বেশি সময় অভিরাজ্যের মাথা কাজ করছিল না। ইদানিং মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে, সেই জন্য অনেক কিছুই ভুলভাল দেখে থাকে। সব মিলিয়ে একটু দ্বিধায় ভুগছিল পুরুষটি। কিছু সময় পর সেও কক্ষ থেকে বের হয়ে এলো। সে কক্ষে নিজেকে আটকে রাখায় সব কেমন অন্যরকম লাগছে। অভিকে করিডোর দিয়ে যেতে দেখে ঈশান ডেকে উঠল, ব্রো, তুমি বের হয়ে এসেছো? ও মাই গড, বিগ সারপ্রাইজ। বলতে বলতে একদম কাছে চলে এলো ঈশান। ভাইকে জড়িয়ে ধরে বলল, তোমার কি হয়েছে? সব কিছু তো ঠিকই ছিল। প্লিজ ব্রো, আর এমনটা করো না। নিজেকে ঘরে আটকে রেখো না। অভি শুরুতেই কিছু বলল না। ঈশানকে ভীষণ খুশি দেখা যাচ্ছে। পুরুষটি একটু সময় নিয়ে শুধালো, লাবণ্য বাসায় আছে? মাত্রই বেরিয়ে গেল। কোনো দরকার? আমাকে বলতে পারো। না, তেমন কিছু না। খিদে পেয়েছে, নিচে যাচ্ছি। চলো, আমিও যাই। যদিও নাস্তা করছি, তবু তোমার জন্য আরেকবার নাস্তা করব। এ কথায় মৃদু হাসি দেখা গেল অভির চোখে মুখে। ঈশানের বাহু টেনে ধরে বলল, তোর সময় কেমন যায়? আজকে কারোর সাথে ডেট আছে? এই প্রশ্নে ঈশানকে একটু হতাশ হতে দেখা গেল। বেশ কদিন হলো কারোর সাথেই ডেট হয়নি। বিষয়টি একটু ভাবা দরকার। ওর মৌনতা দেখে অভি শুধালো, মন খারাপ নাকি? একটু ব্রো, আসলে ডেট করার ইচ্ছে হারিয়ে যাচ্ছে। কেন? মেয়েরা সব ধান্দাবাজ। সোশ্যাল মিডিয়ায় এক রকম, বাস্তবে আরেক রকম। আসলে টাকার জন্য
এরা ডেট করতে আসে। তাই নাকি? হ্যাঁ, তুমি ডেট করবে? খোঁজ করবো নাকি? এই প্রশ্নে বাঁকা চোখে তাকায় অভিরাজ। তার জীবনে প্রেম ঘটিত বিষয় নেই। জীবনের যাত্রাপথে অনেক ভালো লাগার মানুষ ছিল, তবে কখনোই প্রণয়ের সম্পর্কটি হয়ে ওঠেনি। এদিকে তার চাচাতো ছোট ভাই ঈশান প্রতি মাসে কয়েকজনের সাথে ডেট করে। আসলে এক একজনের জীবন এক এক রকমের হয়ে থাকে। নাশাতার টেবিলে বসে অভিরাজ বলল, মা, নাস্তা দাও, খিদে পেয়েছে। ভাইয়ের সুরের সাথে তাল মিলিয়ে ঈশানও বলে, বড় আম্মু, নাস্তা আনো, আমরা দুই ভাই নাস্তা করব। আমিনা রান্নাঘরে ছিলেন না, তিনি ছিলেন নিচতলারই অন্য পাশে। দুটো কণ্ঠ শুনে ছুটে এলেন। ছেলেকে ডাইনিংয়ে বসে থাকতে দেখে মাতৃমন কেমন হু হু করে উঠল। চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে যাচ্ছে। ঈশান সেটা বুঝতে পেরে উঠে এলো। কাছে এসে বাহুতে হাত রেখে ফিসফিস করে বলল, চোখের পানি ফেলো না ব্রো, কিন্তু আবার নিজেকে আটকে ফেলবে। এ কথায় আমিনার হৃদয় ভেঙে আসে। তড়িৎ গতিতে ঈশানের দিকে তাকালেন তিনি। ঈশান মৃদু স্বরে পুনরায় বলে, নাস্তা নিয়ে আসো, আমিও খাবো। এ কথায় ধ্যান কাটে আমিনার। তিনি চট করে নাশতা নিয়ে আসেন। অভির দৃষ্টি তখনও সামনের দিকে, মনের ভেতর দ্বন্দ্ব চলমান। আমিনা নাশতা সাজিয়ে দিয়ে ছেলের মাথায় হাত রাখলেন, ভাঙা কণ্ঠে বললেন, বাবা, এমনটা করিস না, তোকে ছাড়া আমরা ভালো নেই। এ কথার জবাব আসে না। অভি এক টুকরো পরোটা ছিঁড়ে মুখে দেয়। আমিনা জবাবের আশায় চেয়ে থাকেন। অভি মুখের খাবারটুকু শেষ করে বলে, আমার সময় লাগবে। ছেলের কথার বিপরীতে আমিনা কিছু বলতে পারেন না। মায়ের মন তো সন্তানের জন্য সর্বদাই পুড়তে থাকে। ঈশানের পেট ভরাট ছিল, অল্প একটু খেয়ে উঠে গেছে। অভি তখনও খাবার খাচ্ছিল। সে সময়ে হুড়মুড় করে প্রবেশ করলো লাবণ্য। ওর এমনভাবে আগমন দেখে ভ্রু কুঞ্চিত করে চাইল অভিরাজ। লাবণ্য তড়িঘড়ি করে পানির গ্লাস হাতে নিয়ে পানি পান করলো। পুরো বিষয়টা মনোযোগ দিয়ে দেখলো পুরুষটি। যুবতী পানি পান শেষে অভির দিকে বড় বড় করে তাকালো। সহসায় আর্তনাদের মতন করে বলল, এটা কি বাস্তব? লাবণ্যের এহেন কথায় ও হঠাৎ আগমনে যারপরনায় বিস্মিত হলো পুরুষটি। মেয়েটি তখনও বড় চোখ করে চেয়ে আছে। তুই সত্যি রুম থেকে বের হয়েছিস? কেন, মিথ্যে মনে হচ্ছে? মিথ্যে তো মনে হচ্ছে না, না হলে এখানে বসে বসে পরোটা চিবোতে পারতি না। বাট কাহিনী কি? লাবণ্য, তুই এখানে কি করছিস? তোর তো হসপিটালে যাওয়ার কথা ছিল। ইয়েস, যাওয়ার কথা ছিল, বাট তুই নিজেকে মুক্ত করেছিস শুনে গাড়ি ঘুরিয়ে চলে এলাম। অভি একটু চুপ থাকলো, তারপর বলল, আমি রুম থেকে বের হয়েছি। সেটা তোকে কে বলল? আবার কে? আমার ঝামেলা বাঁধানো পেয়ারা ভাই ঈশান। অভি এবার ঠোঁট কামড়ে ধরল। এই ছেলেটা অল্প সময়ে কথা পাচার করে দিয়েছে। তবে অভি লাবণ্যর আগমনে মোটেও খুশি হয়নি। ও বরং শক্ত কণ্ঠে বলল, হুট করে চলে আসা ঠিক হয়নি তোর? দূর, কি ঠিক বেটিকের কথা বলছিস? তুই 15 দিন পর রুম থেকে বের হলি, আমি তো ভেবেছিলাম 1 মাস পর হবে। সেটা হলে খুশি হতি। অবশ্যই না, আমি তো প্রথম দিন থেকেই তোকে বের করতে চাচ্ছিলাম, বাট তুই তো আমাকে পাত্তাই দিচ্ছিলি না। কথাটা বলেই নীরব হয়ে গেল লাবণ্য। অভিও কিছু বলল না। একটা নীরবতা দুজনকেই চেপে ধরল। লাবণ্য কিছু সময় বাদে মৌনতা ভাঙল। অভি, নিজের রাগ কন্ট্রোল করতে শিখ। এই যে জীবন থেকে 15টা দিন চলে গেল, এটা কার ক্ষতি হলো? শুধু তোর, শুধুই তোর ক্ষতি হয়েছে রে। এই বোকামিটা আর করিস না। অভি কিছু বলতে নিচ্ছিল, সে সময়ে কথা হতে যেন কুকু এসে অভির কোলে চড়ে গেল। পুরো বিষয়টাই চমকে গেল ডাইনিংয়ে বসে থাকা অভিরাজ ও লাবণ্য। কোকো, কোথায় গেলি তুই? আবার দুষ্টুমি করছিস? কণ্ঠটা ভেসে এলো ডান দিক থেকে। কুকু যেমন ভাবে লাফিয়ে কোলে উঠেছিল, অমন ভাবেই নেমে গেল অভিরাজের কোল থেকে। নেমে একদম চলে গেল কিশোরীর কাছে।
কিশোরী প্রাণীটাকে কোলে নিয়ে শাসনের মতন করে বলল, খুব বেড়েছিস তাই না? ওকে, তোকে এবার শাস্তি দিতে হবে। শাস্তি না পেলে তুই ঠিক হবি না। ষোড়শীর কোলে বসেই প্রাণীটি মিউ করে ডেকে উঠল। কিশোরী ঈষৎ অভিমানের মতন করে বলল, নো, আমি আর ভুলছি না, এবার শাস্তি মাস্ট। আরো কিছু বলতে বলতে ভেতরের দিকে অগ্রসর হলো কিশোরী আর তার কোকো নামের বিড়ালটি। পুরো বিষয়টা মনোযোগ দিয়ে দেখেছে অভিরাজ। ওর শীতল কণ্ঠে শুধালো, মেয়েটা কে? এখানে কি করছে? ওর নাম ঐশী। ও আমাদের রিসেন্ট বিজনেস পার্টনারের মেয়ে। ওর মা বাংলাদেশি হলেও ওর বাবা কিন্তু বিদেশি। উষসীর বাবার নাম অ্যানেল, স্লোভেনিয়ার নাগরিক, মা বাংলাদেশি, নাম সাবরিয়া। ওর বাবা মায়ের প্রণয়ের বিয়ে। বিদেশে পড়াশোনা করতে গিয়ে অ্যালেনের প্রেমে মজে সাবরিয়া, আর ওখান থেকে প্রণয়ের সম্পর্কটা রূপ নেয় বিয়েতে। উষসী আর তার কোকো নামক বিড়ালটি বাগানে ঘুরঘুর করছে। অভির কক্ষের সাথে লাগোয়া বারান্দা থেকে বাগানটা স্পষ্ট দেখা যায়। কিশোরী আর কোকো একে অপরের পেছন পেছন ছুটছে। গোল গোল করে ছুটছে তারা। কয়েক মিনিট গোল গোল করে ঘোরার পর ধপ করে মাথা ঘুরিয়ে পড়ে যায় উষসী। পড়ে গিয়েও তার হাসি থামে না। সে হাসতে থাকে মনের সুখে, আর সেই হাসিতে যোগ দেয় কোকো নামের প্রাণীটিও। সে লাফিয়ে ষোড়শীর বুকের ওপর উঠে যায়। কোকোকে দু হাতে তুলে নিয়ে আদরে রাঙ্গায় উষসী। নেহাতই বাচ্চা মেয়ে। অভিরাজ বারান্দা থেকে কক্ষে ফিরে আসে। লাবণের কথা স্মরণ হয়। মেয়েটা ভুল বলেনি। সত্যি রাগের বশে নিজের জীবন থেকে 15টা দিন হারালো সে। কিন্তু সেই সময়টা বড় কষ্টের ছিল। হেরে যাওয়ার শোক অভিকে একটু একটু করে মারছিল। অভি পুরো বিষয়টা স্মরণ করে হতাশ হলো। সে সাথে বিছানায় গায়ে এলিয়ে দিল। রুমের দরজাটা ঈষৎ ফাঁক করে ছোঁয়া দেখলো অভি ভাইয়া শুয়ে আছে। তাদের এই বড় ভাইটা ভীষণ মেজাজি, তবে ঈশানের থেকে ভালো। ঈশান সারাটা সময় জ্বালাতন করে। অভিকে দেখে নিয়ে ছোঁয়া চলে এলো ইরার কাছে। ইরা তখন মনোযোগ দিয়ে মুভি দেখছিল। ছোঁয়াকে দেখে বলল, ছোঁয়াপু, এদিকে এসো, দেখো মুভিটা। ইরার মুভির প্রতি ভীষণ ঝোঁক। সে এখন যে মুভিটি দেখছে তার নাম হোস্টাইন। ছোঁয়া আবার এরকম মুভিতে আকর্ষণ পায় না। সে পিওর রোমান্টিক মুভি পছন্দ করে থাকে। তাই নজর ফিরিয়ে বলল, এটার কিছু ক্লিপস দেখেছিলাম, আমার ভয় লাগে। ইরা ফিক করে হেসে ফেলল। মুখে বলল, ভয়ের কি আছে? তাছাড়া এই মুভিটা একটু ভয়ের না। তবু কিছু ক্লিপস দেখেই আমার বমি চলে আসছিল। বমির কথা শুনে ভ্রু কুঁচকে ফেলল এরা। ছোঁয়াপুর সাথে এই কয়েকটা ব্যাপারে তার মিল নেই। দুজন দুরকম মুভিতে আসক্ত। এরা ল্যাপটপ অফ করে দিল। ছোঁয়া বলল, আমি একটা বিষয় ভাবছিলাম। কি? হুট করেই অভিভাইয়ের কি হয়েছিল, আর হুট করেই আবার কি হলো? একথায় একটু দ্বিধা তৈরি হয় এরার মাঝে। ও ভেবে বলে, ভাইয়া তো এমনই, তাকে বোঝা যায় না। একমাত্র লাবণ্য আপুই যা একটু বুঝতে পারে। সেটাও ঠিক। আসার সময় দেখলাম শুয়ে আছে, এভাবে দেখতে ভালো লাগছে না। ঠিক হয়ে যাবে। হয়তো ভাইয়ার ভেতর কোনো কষ্ট আছে যা আমাদের জানতে দিতে চাই না। আচ্ছা শোন না, চল না শপিংয়ে যাই, আমার কিছু কেনাকাটা আছে। আজই যেতে হবে? আমার যে মুভিগুলো শেষ করতে হবে। একদিন লেট হলে কিছু হবে না। আমি বন্ধুদের সাথে চ্যালেঞ্জ নিয়েছি, প্লিজ আজ না যাই। ছোঁয়া হতাশ হয়ে ফিরে গেল। ইরাটা হলো মুভি খোর। একে কোনো ছল করে আজ বের করা যাবে না। ছোঁয়া একটু মন খারাপ নিয়েই নিচে নেমে এসেছিল। তখন এই কোকোকে সাথে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলো উষসী। মেয়েটা যেমন আদুরে, তার বিড়ালটাও ভীষণ আদুরে। ছোঁয়া হাত বাড়িয়ে কোকোকে কোলে তুলে নিল। কোকো কয়েকবার মিনমিন করে ডেকে উঠল, অর্থাৎ সে ছোঁয়ার কোলে থাকতে চায় না। ছোঁয়া কোকোকে ফিরিয়ে দিয়ে বলল, উষসী, তুমি কি শপিংয়ে যাবে? শপিং এর কথা শুনে একটু দ্বিধা দেখা গেল মেয়েটির মাঝে। ছোঁয়া পুনরায় বলল, চলো আমরা একসাথে শপিংয়ে যাই, তোমারও ঘোরা হয়ে যাবে। আমার আসলে একা যেতে ইচ্ছে করছে না, হীরাটাও এলো না। এবারের সকলের সাথে সকালবেলায় টুকটাক পরিচয় হয়েছে উষসীর। কথাবার্তাও ভালো। ছোঁয়ার মাঝে মিশুক ভাব রয়েছে।
তবে মাত্র কিছু সময়ের পরিচয়ে কারোর সাথে শপিংয়ে যাওয়ার বিষয়টি উশুসি ঠিকঠাক হজম করতে পারছে না। ও দ্বিধায় ভুগছিল। এমন সময় সাব্বিয়াকে দেখা গেল। উশুসির কাছে এসে তার কাঁধ সম বাদামি চুলগুলো গুছিয়ে দিয়ে বলল, কিছু ভাবছো তুমি? উশুসি একটু দ্বিধায় পড়ল। ওই দ্বিধাটা বুঝতে পেরে ছোঁয়াই বলল, আন্টি, আমি বলছিলাম আমার সাথে শপিংয়ে যেতে। ও বোধহয় একটু দ্বিধায় আছে। সাবরিয়া একটুখানি হাসলো। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ও এই ব্যাপার। আসলে এর আগে বাংলাদেশে আসা হয়নি ওর, তাই চট করেই সবার সাথে সব সিদ্ধান্ত নিতে পারে না। ও শশী, তুমি চাইলে যেতে পারো, কোনো সমস্যা নেই। মায়ের থেকে ইতিবাচক উত্তর পেয়ে উশুসির কোমল গোলাপি রাঙা অধরটা একটুখানি প্রসারিত হলো। ছোঁয়া উচ্ছ্বসিত হয়ে বলল, তুমি যাবে? উত্তর দেওয়ার প্রয়াসে মাথা কাত করলো উশুসি। তারপর মুখে বলল, হ্যাঁ, যাব। সব ঠিকই ছিল। ছোঁয়ার বেশ আনন্দ লাগছিল। উশুসি মেয়েটাকে বেশ পছন্দ হয়েছে তার। মেয়েটা অনেকটা পাতলা গড়নের, শ্বেত রঙা ত্বক, বাদামি রঙের কাঁধ সমচুলে অদ্ভুত সুন্দর লাগে উশুসি নামের এই কিশোরীকে। তার চেহারায় বেশিরভাগটাই এলেনের মতন, তবে সাবরিয়ার বৈশিষ্ট্যও রয়েছে। সেজন্যই কি না এক দেখায় বিদেশি মনে হয় না। উশুসি ছোঁয়ার ঘরেই বসেছিল, তার মেকআপের প্রয়োজন নেই, সে এমনিতেই সুন্দর। এদিকে ছোঁয়া হালকা মেকআপ করে নিচ্ছিল। তারপরে জানতে পারলো ড্রাইভারের শরীর খারাপ, সে ড্রাইভ করতে পারবে না। কথাটা শুনে মেজাজ গরম হয়ে গেল। বাড়িতে এই মুহূর্তে উপস্থিত সদস্যদের মাঝে ড্রাইভ করতে জানে অভি আর ঈশান, তবে অভিকে ডাকার মতন পরিস্থিতি নেই। ঈশানই ভরসা। কিন্তু কথা হচ্ছে ছেলেটার সাথে ছোঁয়ার সম্পর্ক সাপে নেউলে, দুজনার বনিবনা হয় না। তবে কিছু করার নেই। ছোঁয়া উপায় না পেয়ে উপস্থিত হলো ঈশানের কক্ষে। ঈশান কানে হেডফোন গুঁজে ঈষৎ শরীর দুলিয়ে নাচ করছিল। ছোঁয়া শুরুতেই ভেঙচি কাটল। পরক্ষণে মনে পড়ল এখন এই ছেলেকেই তোষামত করে মানাতে হবে। নাচের এক পর্যায়ে ছোঁয়াকে লক্ষ্য করলো ঈশান। ও নাচ না থামিয়েই কাছে এলো। ছোঁয়াকে ঘিরে দুবার চক্কর কাটলো। এবার ছোঁয়া দাঁত কেলিয়ে হাসলো। এতে ভ্রু বাঁকালো ঈশান। কান থেকে হেডফোন খুলে শুধালো, কি ব্যাপার? ছোঁয়া পুনরায় হাসলো। তার এই হাসিটা ঈশানের ভেতর কিঞ্চিত সন্দেহ সৃষ্টি করেছে। ঈশান ভাইয়া? কথাটা বলতে বলতে একদম কাছে চলে এলো ছোঁয়া। তারপরে খপ করে বাহু টেনে ধরলো। ঈশান ঠোঁট কামড়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। শোনো না একটু। তোর মতলব ভালো ঠেকছে না। এভাবে হাত ধরে টানাটানি করছিস কেন? সর, দূরে যা। অন্তিম অক্ষণে হাত ছাড়িয়ে নিল ঈশান। ছোঁয়া দাঁত কিরমির করতে লাগলো। নেহাতই ঝামেলায় পড়েছে, নতুবা এ ছেলের হাত ধরে টানাটানির ইচ্ছে ওর একদমই নেই। কাহিনী কি? ঈশানের প্রশ্নে ছোঁয়ার ঘোর ভাঙ্গে। ও আমতা আমতা সুরে বলে, শপিংয়ে যাব। তো সাথে যাবে? আমি কেন যাব? কি প্রয়োজন? আসলে বলেই থেমে যায় ছোঁয়া। কি দিন এলো, শেষমেশ এই বদ ছেলেটার কাছে মিনতি করতে হচ্ছে। ছোঁয়া ভেতরে থেকে হতাশ বোধ করলো। ফলশ্রুতিতে বুক ভেদ করে বেরিয়ে এলো দীর্ঘ এক শ্বাস। ড্রাইভার কাকা অসুস্থ, সেই জন্য। ছোঁয়া কথাটা শেষ করার আগে ঈশান হাত উঁচু করে থামিয়ে দিল। ভ্রু বাঁকিয়ে বলল, ওয়েট, ড্রাইভার কাকা অসুস্থ, সেই জন্য তুই আমার কাছে এসেছিস যাতে ড্রাইভার কাকার প্রক্সি হিসাবে আমি যাই? নো ওয়ে। শোন ছোঁয়া, তোর উপর এমনিতেই আমার রাগ আছে, অনেক জ্বালাতন করিস, এবার বাড়াবাড়ি হচ্ছে। আমি ড্রাইভারের প্রক্সি নিতে পারবো না। এতগুলো কথা বলায় ছোঁয়ার রাগ হলো। ও হিস করে বের হতে নিচ্ছিল। অমন সময় কোকো সমেত কক্ষে উপস্থিত হলো উশুসি। ছোঁয়া আর সে মুখোমুখি হলো। মেয়েটির মুখ কোনো দেখায়। উশুসি কয়েক সেকেন্ড বাদে শুধায়, কোনো সমস্যা ছোঁয়া আপু? উশুসির কথা শুনে ছোঁয়ার কান্না পেয়ে গেল। মেয়েটাকে একটু আগে রাজি করালো, রেডি হওয়ার সময় কত কথা বলেছিল। এখন নাকি ড্রাইভারের অভাবে যেতে পারবে না, লোকাল ট্রান্সপোর্টেও যাওয়া যায়, তবে সমস্যা হলো অভ্যাস নেই। আর এই অভ্যাস না থাকার কারণেই ব্যাপারটা কেমন হয়ে গেল। তাছাড়া ওরা যেই শপিং মলে যাবে সেটা বেশ দূরে, আগে যাওয়া হয়নি।
লোকাল ট্রান্সপোর্টে একটু রিস্কই হবে। ছোঁয়া তখনও ভাবনার মশগুল। ওর বাহুতে স্পর্শ করলো উষসী। এভরিথিং ইজ ওকে? তোমাকে দেখে মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। ঈশান অন্যদিকে ফিরেছিল। একটু সময় পর উষসীর গলাটা শুনতে পেল। ও পিছন ফিরে দেখলো বিদেশি মেয়েটা দাঁড়িয়ে। ওর সাথে সকালে একবার দেখা হয়েছিল। উষসীর সাথে চোখাচোখি হওয়ার ঈশান হাত নাড়িয়ে বলল। হাই। একইভাবে হেসে উষসী বলল। হ্যালো। ঈশান এগিয়ে এলো। এসে দেখলো ছোঁয়ার মুখ অন্ধকার। সেটা পাত্তা না দিয়ে ও বরং উষসীর দিকে চাইলো, মেয়েটাকে ভীষণ পছন্দ হয়েছে কিনা। তুমিও শপিংয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ, বোঝাতে মাথা কাত করলো উষসী। ঈশানের গাল হেসে বলল। আরে বাহ, তাহলে তো ভালোই হলো। চলো যাওয়া যাক, না হলে লেট হয়ে যাবে। বিকেল হয়ে এলো তো। কথা শেষ করেই এগোতে লাগলো ঈশান। পুরো ব্যাপারটায় বোকা বনে গেল ছোঁয়া। হুট করে ঈশানের রং পাল্টানো রূপ তাকে ভীষণ বিস্মিত করেছে। গাড়িতে বসতে গিয়েও এক দফায় চোখ রাঙ্গানি হলো ঈশান আর ছোঁয়ার মাঝে। ছোঁয়া পিছনের সিটে বসতে যাচ্ছিল, তখন এই বাদ সাজে ঈশান। আমাকে তো ড্রাইভার মনে হয়। মনে হওয়া না হওয়ার কি আছে? যে ড্রাইভ করে সেই তো ড্রাইভার। বেশি কথা না বলে সামনে এসে বস। আমি ড্রাইভার নই। বসবো না। বাড়াবাড়ি করছিস, ফল ভালো হবে না কিন্তু। কি হবে? ড্রাইভ করবে না? ওকে, চলে যাও। ধরে রেখেছি। ঈশান বুঝলো ছোঁয়া মানবে না। মেয়েটা বুঝতে পেরেছে এই মুহূর্তে ঈশানের হাত পা বাঁধা। সে নিজ থেকে বলেছে ড্রাইভ করবে। উষসীর সামনে নিজের ইমেজ খারাপ করার কোনো মানে হয় না। ঈশান হতাশ হয়ে ড্রাইভিং সিটে বসলো। ছোঁয়া আর উষসী পিছনের সিটে বসলো। ওর ঠোঁটের কোণে ফুটলো বাঁকা হাসি। সহসাই ঈশানের মাথায় বুদ্ধি এলো। উষসী, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, ইউ ক্যান কাম অ্যান্ড সিট অন ফ্রন্ট। ছোঁয়া মাত্রই ভেতর থেকে শান্তি অনুভব করছিল। এটা ভেবে শান্তি পাচ্ছিল অন্তত একটা উপায়ে ঈশানকে শায়েস্তা করা গিয়েছে। হুট করে এমন প্রস্তাব পেয়ে উষসী উত্তর করতে পারল না। সে একবার ছোঁয়ার দিকে চাইল। ছোঁয়া হেসে বলল। সামনে গিয়ে বসতে পারো। ওকে। উষসী গাড়ি থেকে নেমে এসে সামনের সিটে বসলো। ঈশানের চোখে মুখে তখনও দুষ্টু হাসি। বেচারা ছোঁয়া তাকে শায়েস্তা করতে এসে নিজে শায়েস্তা হয়ে গেল। ঈশানের ভেতরটা ভারী আনন্দিত হলো। নিজের পিঠটা অদৃশ্য হাতে চাপড়ে দিয়ে মনে মনে আওড়ালো। আরে বাহ ঈশান, মাঝে মধ্যে এভাবে বুদ্ধি খাটালেও তো পারিস। ওদেরকে শপিং মলে নামিয়ে দিয়ে ঈশান বেরিয়েছিল আশেপাশে হাওয়া খেতে। সে হাওয়া খেতে গিয়ে ভারী জামে আটকালো সে। তখন প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেছে। ছোঁয়া 2 হাত ভরে শপিং করেছে। উষসী একটু কম কথা বলা মেয়ে, এটা অবশ্য সমস্যা না। মেয়েটা যে বাংলা ভাষায় কথা বলতে জানে এটাই বেশি। না হলে দেখা যেত সারাক্ষণ ইংরেজি ব্যবহার করে কথাও বলতে হতো, যা ছোঁয়ার জন্য কিছুটা বিব্রতকরই বটে। ওরা শপিং শেষ করে নিচতলায় চলে এসেছে। উষসীর তুলতুলে হাতে কোকো শুয়ে আছে। ঘুরতে ঘুরতে বেচারা প্রাণীটার ঘুম চলে এসেছে। ছোঁয়া ফোন বের করে ঈশানকে কল করলো, তবে কল যাচ্ছে না। ফোন সুইচ অফ বলছে। কয়েকবার চেষ্টা করেও লাভ হলো না। বারবার সুইচ অফই শোনা যাচ্ছে। ছোঁয়ার মেজাজ বিগড়ে গেল। কান্না পাচ্ছি খুব। ও চট করে ইরাকে কল করলো। পুরো বিষয়টা বলার পর ইরা বলল। আমি ড্রাইভার কাকাকে যেতে বলি, তুমি টেনশন করো না। দেখি কেমন অবস্থা। ঠিক আছে, বেশি লেট যেন না হয়। ক্লান্ত লাগছে। আমি এক্ষুনি যাচ্ছি। কথা শেষ করে ঘুরে তাকালো ছোঁয়া। উর্বশী ক্লান্ত হয়ে বসার স্থানে বসে পড়েছে। ছোঁয়া এগিয়ে গিয়ে বলল। গাড়ি আসছে, ততক্ষণে আমরা কিছু খাই, চলো। উষসী বাক্য ছাড়াই উঠে এলো। মেয়েটা স্বল্প কথা বলে, যেন অতি প্রয়োজন ছাড়া বাক্য বিনিময় নিষেধাজ্ঞা রয়েছে। মনের ভেতরের এক ক্যাফে থেকে 2 জন বাবুল টি নিয়ে নিল। খেতে খেতে ছোঁয়া বলল। তোমরা এতদিন ধরে বাংলাদেশে আছো? উষসী হাতের আঙ্গুল গুনে উত্তর দিল। 23 দিন। এর আগে তো আসোনি, তাই না? না, আমি আসিনি, তবে মম আর পাপা এসেছেন। বাংলাদেশ কেমন লাগছে? এই প্রশ্নের উত্তর দিতে একটু সময় নিল উষসী। জবাব দেখায় সময় ঠোঁটে হাসি এনে বলল, ভালো। তারপর দুজনেই চুপ। ছোঁয়া ঘড়িতে টাইম দেখছে। যত সময় যাচ্ছে ঈশানের প্রতি দমিয়ে রাখা সরাগটা তত বাড়ছে। এ ছেলে সর্বদাই কোনো না কোনো অঘটন করে। ছোঁয়াপু আর কতক্ষণ লাগতে পারে?
কোকোর খিদে পেয়েছে, ওকে ক্যাট ফুড খাওয়াতে হবে। এই পর্যায়ে এসে ছোঁয়ার ভেতরে দুঃখটা কান্নার রূপান্তরিত হতে চাইল, তবে নিজেকে শাসিয়ে সামনে নিল সে। কোনো মতে হাসার চেষ্টা করে বলল, আর একটু, এই তো এসেই পড়বে। উশুসে বুঝতে পেরেছে, বোঝাতে কেবলে মাথা দোলালো। ছোঁয়া অধৈর্য হয়ে বসা থেকে উঠে পড়েছে। সামনের খোলা জায়গায় চক্কর দিল কয়েকবার, তারপরে হাতের ফোনটা বাজতে দেখা গেল। নাম্বারটি অভিপ্রায়ের। ও ভ্রু কুঁচকে রিসিভ করতে ওপাশ থেকে অভির শীতল কিন্তু প্রকট কণ্ঠ শোনা গেল, পার্কিংয়ে আয়, আমি ওখানে অপেক্ষা করছি। অতি গাড়ি পার্ক করে দাঁড়িয়েছিল। অনেকগুলো দিন পর বের হয়েছে সে। পরিবেশটা ভালোই লাগছে। 5 মিনিটের মাথায় ছোঁয়া আর উশসী দেখা গেল। উশসী এই মানুষটাকে দেখে একটু অবাকই হয়েছে। সেই সাথে স্মরণ হচ্ছে সকালের ঘটনা। ও ঠোঁট কামড়ে গাড়ির পিছনে ছিটে উঠে বসলো। তার চোখে একটা ক্রোধ প্রকাশ পাচ্ছে। এই তো সেই রাগী মানুষ যে কিনা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। হাতের কাজটা এখনো জ্বালা করছে। সেটা ভেবেই উশসীর ভেতরের তেজখানা বেড়ে যাচ্ছে। এদিকে অভিরাজ ড্রাইভ করতে করতে একটা সময় লুকিং গ্লাসে দৃষ্টি ফেললো। তখনই নজরে এলো অসম্ভব ক্রোধ নিয়ে তার দিকেই তাকিয়ে আছে বাদামি চুলের মেয়েটি। অথচ তৎক্ষণাৎ ক্রোধের কারণ বুঝতে পারল না উশসীর ভাষায়। অভিরাজ্য নামের রাগী পুরুষটি দীর্ঘ জ্যামের রাস্তায় উশসী মনে মনে অনেকটা কথাই ভাবল। তার মধ্যে অন্যতম ভাবনা ছিল ড্রাইভিং সিটে বসে থাকা পুরুষটি। এই মানুষটার একটা বিশেষ নাম দিবে। একটু সময় নিয়ে চিন্তা করে নামটাও ঠিক করে ফেলবে। ঠোঁট নাড়িয়ে আরল মিস্টার রাগী একবার দুবার করে কয়েকবার উচ্চারণ করলো নামটি। দীঘল এই জ্যাম সহ্য হচ্ছে না অভিরাজের। বসে থেকে মেজাজ উষ্ণ হয়ে উঠেছে। ও শক্তপোক্ত কণ্ঠে কিছু বলতে গিয়েও থেমে গেল। সহসায় ওর চোখ পড়ল লুকিং গ্লাসে, যেখানে উশসীর দেখা যাচ্ছে। পাতলা গর্ণের মেয়েটা তখনও তার কোকো নামক প্রাণীটির গায়ে ক্রমাগত হাত বোলাচ্ছে। নরম হাতে ছোঁয়াবে আরামে ঘুমিয়ে পড়েছে ছোট্ট প্রাণীটা। অভি একটু সময় নিয়ে জিজ্ঞেস করলো, ওর কি ক্ষুধা পেয়েছে? উশনি কথাটা বুঝতে পারল না। ও ধ্যানে ডুবেছিল। ছোঁয়া পিছন ঘুরে বলল, ক্ষুদায় ঘুমিয়ে পড়েছে বোধহয়। আহারে, খারাপই লাগছে। ওরা দুজন দুটো বাক্য বলে ফেললো। উশসী কিছুই শুনতে পায়নি। ও ধ্যানমগ্ন ছিল। অভি সামনে তাকাতে দেখতে পেল জ্যামটা কেটেছে। ছোঁয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। পিছন ঘুরে ডাকলো, উশসী, কণ্ঠ পেয়ে তাকালো কিশোরী। ছোঁয়া হেসে বলল, জ্যাম ছেড়েছে। কোকো ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, আর একটু, আমরা কাছাকাছি এসে পড়েছি। কিশোরী শুধু মাথা দোলায়। এত সময় ধরে অভি শক্তপোক্ত নজরে মেয়েটিকে দেখে যাচ্ছিল। মেয়েটা ভীষণ অন্যরকম। অবশ্য এর কারণও রয়েছে। হাজার হোক, উশসী তো পুরো বাঙালি নয়। তার মাঝে মিশ্র বৈশিষ্ট্য রয়েছে। গাড়ি পার্ক করার পর ছোঁয়ার ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে ঝলমল করেছে ঈশানের নামটি। ওর রাগ হলো। কল রিসিভ করেই বলল, মানেটা কি? তোমার মাঝে একটু দায়িত্বজ্ঞান নেই? এভাবে আমাদের ফেলে রেখে ফোন সুইচ অফ করে রেখেছো কেন? পরপর এতগুলো কথায় ঈশানের ভ্রু কুঁচকে গেল। স্বীয় দাঁতের দ্বারা ঠোঁট চেপে ধরে বলল, বলতে দে আমায়। কি বলবে? আর কিছু তো বাকি নেই, রাখছি আমি। উফ, কথাটা শোন। এ তো বেশি বুঝিস কেন? তোমার সাথে কোনো কথা নেই। আরে ভাই, শোন একটু। ছোঁয়া কল কাটতে গিয়েও কেন যেন থেমে গেল। তার রাগ থাকলেও মনটা বলছে কথাটা শোনো। কি বলবে? দ্রুত বলো, এত টাইম নেই। মেয়েটির শক্তপোক্ত জবাবে ঈশান বিরক্তই বটে। তবে এই মুহূর্তে চেঁচামেচি করা যাবে না। ও বুক ভরে দম নিল। তারপর বলল, ফোনে চার্জ ছিল না, সুইচ অফ হয়ে গিয়েছিল আর আমি জ্যামে আটকে গিয়েছিলাম। মাত্রই চার্জে দিয়ে অন করলাম। এখন শপিং মলের বাইরে আছি, তোরা চলে আয়। সবটা মনোযোগ দিয়ে শুনল ছোঁয়া। তারপর হো হো করে হেসে ফেলল। সেই হাসি শুনে ঈশান কপট রাগ দেখানোর মতন করে বলল, তোর হাসি পাচ্ছে? আমি কতটা টেনশনে ছিলাম জানিস? না, জানি না, আর জানার প্রয়োজনও মনে করি না। আমরা বাসায় চলে এসেছি, এখন রাখছি। টুট শব্দ করে কলটা কেটে গেল। ঈশান যেন পুরো বোকা মনে গেল। জ্যামে বসে থাকাকালীন সময়ে নিজের ভেতর ঝড় অনুভব করেছে সে। আর এরা কিনা বাসায় পৌঁছে গেছে।
উশসী বাড়ির ভেতর প্রবেশ মাত্রই কুকুর খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। অভি পার্কিং থেকে ফিরে এসে দেখলো বসার ঘরে বসে আছে উশসী, আর তার ঠিক পাশটায় বসে আছে কোকো। প্রাণীটা ধীরে ধীরে খাবার খাচ্ছে, আর উশসী তার নরম হাতে প্রাণীটির লোমশ শরীরে হাত বুলিয়ে দিচ্ছে। ওর বয়স কত? না তাকে উশসী বলল। 1 বছর। শুরু থেকেই তোমার কাছে আছে? 1 মাস বয়স থেকে। ও। তারপর নীরবতা। অভি কিছু সময় দাঁড়িয়ে রইল, ভালো মতন মেয়েটিকে দেখতে লাগলো। দেখার মাঝেই চোখ গেল কিশোরীর ফর্সা কোমল হাতে, যেখানটায় কালচে হয়ে আছে। উশসী যেন না তাকিয়ে দৃষ্টি বুঝতে পারছিল, তাই তো কৌশলে নিজের হাতখানা লুকিয়ে ফেলল। অভি হতাশ হয়ে ফিরল নিজের কক্ষে। ক্লান্ত লাগছে খুব, দীর্ঘদিন সব কিছু থেকে বাহিরে ছিল বিধায় শরীরে বেশ পরিবর্তন ঘটেছে। নিয়মের মধ্যে আসতে হবে, নতুবা দ্রুতই সে অসুস্থ হয়ে পড়বে। ছোঁয়া অনেক কেনাকাটা করেছে, সেগুলোই খুলে খুলে দেখছে ইরা। একটার পর একটা জামা উল্টে পাল্টে দেখছে ও। এক পর্যায়ে নীল রঙের বক্সের দিকে চোখ পড়ে, ওটা খুলে ইরা চেঁচিয়ে বলে, ছোঁয়াপু, এই সানগ্লাসটা তো অনেক সুন্দর। এই, আমি একটু পরে দেখি। কথা শেষ হতে দেরি, ইরার সানগ্লাস পরতে দেরি নেই। ও চট করে সানগ্লাস পরে নেয়, তারপর একাধিক সেলফি তুলতে থাকে। ছোঁয়া সব কিছু গোছাতে গোছাতে বলে, আমি ভাবতেও পারিনি অভি ভাইয়া আমাদের নিয়ে আসবে। সেলফি তুলতে তুলতে ইরার জবাব, ড্রাইভার আঙ্কেলের পেট খারাপ, সে কোনোভাবেই যেতে পারছিল না। ঘটনা শুনে ভাইয়া নিজ থেকে বলল সে যাবে। যাক, ভালোই হয়েছে। এই সুযোগে ভাইয়া যদি আবার স্বাভাবিক হয়। সেটাই। ইরার ভেতর থেকে গরম নিঃশ্বাস নেমে আসে। দরজার ঠক ঠক আওয়াজ হয়। উশসী দাঁড়িয়ে আছে। মেয়েটার পরনে বরাবরের মতোই হাঁটু সম ফ্রক, ফলে তার ফর্সা পা যুগল সর্বদাই দেখা যায়। মেয়েটার ত্বক দেখলে যে কোনো মেয়ের আফসোস হবে। দুজন মেয়ে উশসীর দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে, যা উশসীর জন্য একটু অস্বস্তির। ও একটু কেশে নেওয়ার মতন করে শব্দ করে। এতে ছোঁয়া আর ইরা দুজনের মোহই ভেঙে পড়ে। আমি কি আসতে পারি? জবাবে ইরা বলে, হ্যাঁ, অবশ্যই পারো। অনুমতি নিতে হবে কেন? এসো তো। সেটাই তো, তুমি তো আমাদেরই একজন। দুজনের থেকে ইতিবাচক কথা শুনে কিশোরীর ভালো লাগলো। রাত তখন 9টা বেজে গিয়েছে। বাবা মা দুজনেই ব্যবসায়িক কাজে ব্যস্ত, তারা এখনো ফিরেনি। পুরো বাড়িতে উশসী একাই বলা চলে, অবশ্য কোকো আছে সব সময়। তোমাদের সাথে বসলে বিরক্ত হবে? এতটা বিনয়ের সাথে কেউ কি কখনো প্রশ্ন করতে পারে? ইরা কিংবা ছোঁয়া কেউ জানে না ওদের মনটা কয়েক ধাপ লাফিয়ে উঠল। ছোঁয়া এগিয়ে এসে উশসীর হাত টেনে ধরল। এভাবে বললে কেন? আমি তো ভেবেছি তুমি রেস্ট করছো, তাই আর ডাকিনি। মম পাপা এখনো ফেরেনি, একা ভালো লাগছিল না, তাই এলাম। ভালো করেছো, তোমরা বসো, আমি বরং কফি নিয়ে আসি। কথাটা বলে ইরা বেরিয়ে গেল কফি আনতে। ছোঁয়া আর উশসী বেডের উপর বসলো। ছোঁয়া অনেক কিছু কিনেছে, উশসীকেও নিতে বলেছিল, তবে প্রয়োজন নেই বিধায় মেয়েটি কিছুই নিল না। ইরা বেরিয়ে দেখলো তার ভাইয়ের রুম থেকে আলো আছে, দরজাটাও ঈষৎ খোলা। ও একটুখানি সাহস নিয়ে দরজায় ঠক ঠক করলো। অভি শুধালো, কে? ভাইয়া, আমি ইরা। ইরা, ভেতরে আয়। দরজা ঠেলে এরা ভেতরে এলো। দেখতে পেল ঘরটা আগের তুলনায় বেশ অনেকটাই গোছানো দেখাচ্ছে। ওর ভালো লাগলো এটা ভেবে তার ভাই একটু একটু করে স্বাভাবিক হচ্ছে। কিছু বলবি? হ্যাঁ, জানতে এলাম কফি খাবে কি না। কফি? হ্যাঁ, তুমি খাবে? খাওয়া যায়, এমনিতেও রাতে ঘুম আসবে না, কফি খেলে ক্ষতি হবে না। ইরা জবাব পেয়ে বেরিয়ে গেল। অভি বসে রইল শান্তভাবে। সে পরিবর্তন হতে চায়, তবে ভেতরটা কেমন অস্থির ঠেকে। জীবনে কখনো সখনো আমরা হেরে যাই, আর এই হার আমাদের মনে বিস্তর প্রভাব রাখে। কফি খাওয়ার পর্ব প্রায় শেষ। গল্প চলছিল, উশসী শুনছিল, ভালোই লাগছে। বাংলাতে সে খুব বেশি অভ্যস্ত না হলেও সাবরিয়ার সাথে নিয়মিত বাংলা চর্চা করত সে, সেই জন্যই কিনা কণ্ঠে কোনো জড়তা নেই। বেশ ভালো বাংলা বলতেও বুঝতে পারে এই ষোড়শী। কোনো এক মজার কাহিনী ওঠায় সবাই বেশ হাসি ঠাট্টা করছিল। তাদের সাথে যোগ দিয়েছিল উশসীও।
সেই সুযোগ কোল থেকে লাফিয়ে নেমে গেল কোকো। কিছু বোঝার আগেই কক্ষ থেকে প্রস্থান করলো। প্রাণীটাকে ধরার জন্য পিছু নিল উষসী নিজেও। কোকো কোথায় যাচ্ছিস? এই কোকো, দাঁড়া বলছি। কোকো শোনে না, দাঁড়ায়ও না। প্রাণীটা করিডোর দিয়ে লাফাতে লাফাতে চলতে থাকে। সমস্ত করিডোর ঘুরে ফিরে শেষমেশ চলে যায় অভিরাজ্যের ঘরে। কক্ষটির সামনে এসে পা থেমে যায় কিশোরীর। ও আগাতে পারে না, ডাকতেও পারে না। কি এক দ্বিধা এসে আটকে ধরে তাকে। ও ফোঁস করে দম ফেলে। সকালের ঘটনায় এখনো আহত সে, সেই সাথে ভয় হচ্ছে কোকোকে নিয়ে। মিস্টার রাগী যদি কোনোভাবে কোকোকে আঘাত করে তখন কি হবে, একথা স্মরণ করে দরজা ঠেলে কক্ষের ভেতর প্রবেশ করে উষসী। প্রবেশ মাত্রই এসির শীতলতা ধাক্কা দিল গায়ে। কোকো অভির বেডের উপর উঠে বসেছিল। কিশোরী চোখ বড় করে তাকায়। এই প্রাণীটা আজকাল কোনো কথাই শুনছে না। উষসী এগোয়, তার আগে ঘরে একবার চোখ বুলায়। কাউকে দেখা যাচ্ছে না, এটা ভেবে স্বস্তি লাগে ওর। উষসী চট করে বেডের উপর উঠে বসে। কোকো এবার লাফিয়ে মেঝেতে নামে। একইভাবে নেমে যায় উষসীও। মেঝে থেকে আবার লাফিয়ে বেডের উপর উঠে বসে প্রাণীটা। তাকে ধরার প্রয়াসে পুনরায় পিছু নেয় উষসী, তবে পারে না। ধরতে গিয়ে নরম বিছানায় লুটিয়ে পড়ে। কোকো এবার লাফিয়ে উষসীর পিঠের উপর উঠে বসে, ডেকে উঠে মিউ মিউ করে। এতে হেসে ফেলে উষসী। কোকো, তুই এত দুরন্ত হয়ে গেছিস, কোনো কথাই শুনিস না। উষসী উল্টো হয়ে শুনেছিল, আর তার পিঠে উঠেছিল কোকো। কিশোরী হাত মেলে দিয়ে কোকোকে ধরতে গেলে কোকো পুনরায় লাফিয়ে সরে যায়। তৎক্ষণাৎ উল্টো থেকে সোজা হয়ে যায় কিশোরী। কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। বলা চলে কণ্ঠ রোধ হয়ে যায়, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে বলিষ্ঠ সেই পুরুষ, যাকে মিস্টার রাশি নামে আখ্যায়িত করেছে সে। কোকো এখন মিস্টার রাগীর কোলে চড়ে বসে আছে। রাগী ব্যক্তিটাও দু হাতে আদর করে দিচ্ছে। প্রাণীটার লোমশ শরীরে এমনভাবে হাত বুলাচ্ছে যা যে কাউকে লোভী করে তুলবে। উষসী চোখ নামিয়ে ফেলে। অভি বলে, ও বোধহয় আমাকে একটু বেশি পছন্দ করে। উষসী সময় নেয়, তারপর বলে, মনে হয় না। কেন মনে হয় না? কোকো রাগী মানুষদের পছন্দ করে না। এ কথায় একটুখানি ধমকায় যুবকটি। তারপরেই ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, তাই নাকি? বলেই বেড থেকে নেমে আসে উষসী। অভির কাছাকাছি হয়ে হাত বাড়িয়ে বলে, কোকোকে আমার কাছে দিন। অভি জবাব দেয় না, কুকুকেও তুলে দিচ্ছে না। কোনোরকম প্রতিক্রিয়া না পেয়ে কিশোরী এবার পুরুষটির চোখের দিকে তাকায়। এই পর্যায়ে প্রথমবারের মতন দুজনের চোখের দর্শন ঘটে। অভি খেয়াল করলো মেয়েটির চোখের মনে ঘোলাটে। ও বেশি সময় তাকিয়ে রইল না, দৃষ্টি ফিরিয়ে নিল। হাতে ব্যথা পেয়েছো? কিশোরীর হাতখানা তখনও বাড়িয়ে রাখা, লালচে ভাবটা বেড়েছে। ফর্সা হাতটা তৎক্ষণাৎ লুকাতে পারল না ও, তবে কথা পাল্টিয়ে বলল, কোকোকে ফেরত দিন। মেয়েটা এমনভাবে বলল যেন অভি কোকোকে ধার নিয়েছে, আর এখন ধার ফেরত দেওয়ার সময় হয়েছে। বিষয়টা ভেবে মনে মনে একজোট হাসল অভিরাজ, তবে বাস্তবে এমন একটা ভাব দেখালো যেন সে কিছুই শোনেনি। বরং বেডের পাশে থাকা সাইড টেবিল থেকে মলম বের করে বলল, কালচে হওয়া জায়গাটায় মলমটা লাগিয়ে নাও। কিশোরী নিরুত্তর, জবাব দেয় না কিংবা দিতে চায় না। পুরো সময়টায় কোকো নীরবতা পালন করেছে। এবার সে কি বুঝলো কে জানে, তবে মিউ করে ডেকে উঠল। এতে করে যুবকটি প্রাণীটির দিকে নজর ফেরালো। কোকোর গলায় বাঁধা ছোট্ট হরফে লেখা নামটি চিকচিক করছে। অভি তার শক্ত হাতখানা পুনরায় প্রাণীটার গায়ে রাখলো। এতে যেন আরাম পেল কোকো নামের বিড়ালটি। মলমটা লাগিয়ে নাও। এবার উষসী জবাব দিল, তবে জবাবটা এলো পুরো বিপরীত। সে সরাসরি বলে দিল, লাগবে না। কেন? যন্ত্রণা করছে না? আপনাকে কেন বলবো? অভি থমকালো, যা তার চোখে মুখে দৃশ্যমান। উষসী হাত বাড়িয়ে কোকোকে নিতে চাইলে অভির গুমট কণ্ঠটা শোনা গেল, মলমটা না লাগালে কোকোকে দিব না। কিশোরীর মুখশ্রীতে স্পষ্ট বিরক্তি। এই পুরুষটি নিজেকে কি ভেবেছে? সকালের ঘটনা এত সহজে সে ভুলে যাবে? যাবে না। উষসী নিজেও কম নয়, সে জেদ ধরে বলে, কোকোকে দিন আমার হাতে।
কোকো চলে এসো তো। কোকো মিউ করলো। উষসীর চোখে মুখে যন্ত্রণা খেলা করছে। অভি মেয়েটার জেদ বুঝতে পারছে, সেজন্যই কি না ওর হৃদয়েও জেদের উদয় ঘটে। ও ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। কোকো চলে এসো, আমার কাছে এসো। ও যাবে না? যাবে। যাবে না? 100 বার যাবে। বললাম তো যাবে না। যাবে। এই পর্যায়ে উষসীর কণ্ঠটা তেজে পূর্ণ হয়ে গেল। অভি নিজেও দাঁত কিরমির করে উঠল। এইটুকু মেয়ে তাকে জেদ দেখাচ্ছে। উষসী? কিশোরীর হৃদয়ে এসে বাড়ি লাগে। ও চট করে পুরুষটির দিকে দৃষ্টি নিক্ষেপ করে। এই প্রথম ওর নাম ধরে ডাকলো রাগী মানুষটা। জেদ করো না, মলমটা লাগিয়ে নাও, তাহলেই কোকোকে দিয়ে দিব। উষসী শুনল না, তার জেদ প্রকট। ও আগের মতনই কাঠ গলায় জবাব দিল। কেন লাগাবো? আমার তো কোনো দয়ার প্রয়োজন নেই। যে আমায় আঘাত দেয় তার থেকে আমি কোনো দয়া নেই না। আপনি সেটা বুঝবেন না। আপনার ভেতরে কোনো রকম অনুভূতি নেই। যা আছে তা হলো রাগ। কথাটা বলে খপ করে প্রাণীটাকে নিজের কাছে তুলে নিল উষসী। অভিকে আর কোনো সুযোগ না দিয়ে কোকোকে সাথে নিয়ে এক প্রকার পালিয়ে গেল মেয়েটা। পুরো বিষয়টাই ভীষণ চমকে গেল অভিরাজ। ও ঠোঁট কামড়ে ধরে দরজার দিকে চেয়ে রইল। একই সাথে বিড়বিড় করে আওড়ালো। এক ফালি মিঠা রোদ এসে কিশোরীকে স্পর্শ করে গেল। ঘুমন্ত কিশোরী দুহাতে আলোটাকে সরানোর প্রয়াস করছে, তবে খুব একটা লাভ হচ্ছে না। সকাল হয়েছে, সূর্য উঠেছে মাথার ওপর। ষোড়শীর ঘুম ভাঙে না, সে তবু ঘুমিয়ে থাকে। যা দেখে কোকো নামক বিড়ালটি মিমি করে ডাকে। ওর ডাকে চোখ মেলে তাকায় উষসী। ঠোঁটের কোণে হাসি এনে বলে, গুড মর্নিং কোকো। হায় আফসোস, কোকো যদি কথা বলতে পারতো তবে নিশ্চিতভাবে মিষ্টি সুরে সুপ্রভাত জানাতো, তবে সেটি সম্ভব না। তবুও প্রাণীটার মুখ থেকে মিউ শব্দটি বের হলো। ষোড়শী হেসে কোকোকে কুলে তুলে নেয়। লোমর শরীরটায় হাত বুলিয়ে বলল, ঠিক আছে বাচ্চা, আমি বুঝতে পেরেছি। তুমি আমায় গুড মর্নিং বলেছ। আদুরে হাতের স্পর্শে কুকুর খুশি যেন আরো বেড়ে যায়। উষসী দু হাতে উঁচু করে ধরে প্রাণীটাকে, তারপর বলে, লেটস এনজয় দ্য বিউটিফুল মর্নিং। সম্মতি বোঝাতে কোকো মিউ মিউ করে শব্দ করে। উষসী তৎক্ষণাৎ বেড থেকে উঠে পড়ে। কোকোকে নিয়ে ছুটতে থাকে আপন গতিতে। এক দৌড়ে পৌঁছে যায় বাগানে। সেখানে ঘাস দিয়ে ছোটখাটো মাঠের মতন তৈরি করা আছে। জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে ওর, তাই তো নিজের সব থেকে প্রিয় সঙ্গী সমেত এখানে চলে এসেছে উষসী নামক ষোড়শী এই কিশোরী। ওরা তখনও ঘাসের উপর গড়াগড়ি খাচ্ছে, আনন্দ উল্লাস করছে। অভি আজ থেকে নিজের স্বাভাবিক জীবনে ফিরল। তাই ভোর হতে না হতেই জগিংয়ে বের হয়েছিল, তবে গ্যাপ হয়ে যাওয়াতে খুব একটা যেতে পারেনি। দ্রুতই চলে এসেছে। এসেই নজরে পড়ল উষসীর বাচ্চা মেয়ে। অভি এখানেই দাঁড়িয়ে পড়ল, কোমরে হাত গুজে নিয়ে ভাবল মেয়েটার বয়স কত। এই প্রশ্নে একটুখানি থমকালো সে। উষসীর বয়সটা বোঝা মুশকিল। তার গঠন বাঙালি মেয়েদের মতন নয়। সবাই নাশাতার জন্য অপেক্ষা করছিল। এরই সাথে টুকটাক কথাবার্তা চলছে, যার সবটাই ব্যবসায়িক। এমন সময়ে অভিরাজের আগমন ঘটল। সেও নাস্তা করতে এসেছে। এটা দেখে অনেকখানি অবাক হলেন আসাদ সহ পরিবারের বাকি সদস্য। সেই সাথে ভালো লাগলো। ও চেয়ারে বসতে বসতে সবাইকে উদ্দেশ্য করে বলল, গুড মর্নিং। উষসীর বাবা মা উত্তর করল। আসাদ সাহেব একটু দ্বিধা নিয়েই বললেন, আমার ছেলে অভিরাজ সিনহা। ভদ্রলোকের মাঝে সংকোচ দেখা যাচ্ছে। তিনি ভয় পাচ্ছেন এটা ভেবে যদি তার ছেলেটা বিগত দিনগুলোর মতন খারাপ আচরণ করে ফেলে। তবে তার ভাবনা সঠিক হলো না। অভি বরং সবাইকে চমকে দিয়ে অতিথিদের উদ্দেশ্য করে বলল, শুরুতেই আমি সরি বলে নিচ্ছি, গতকাল আপনাদের সাথে দেখা করতে পারিনি। কোনো ব্যাপার না, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগছে অভি। এলানের কণ্ঠে বাংলা শুনতে মন্দ লাগছে না। সে বেশ ভালোই বাংলা জানে বোঝা যাচ্ছে। একইভাবে সাবরিয়া বললেন, এখন তোমার শরীর কেমন অভিরাজ? জি
ভালো। তাহলে নেক্সট মিটিংয়ে আমাদের সাথে যোগ দিচ্ছ তো? এই পর্যায়ে আশাদের ভেতরটা আনন্দিত হলো। চিন্তায় কপালে জাগলো চিন্তন রেখা। ছেলে যে তার ব্যবসায় আগ্রহী নয়, তিনি চাতক পাখির মতন চেয়ে রইলেন অভিরাজের দিকে। অভি একটুখানি সময় নিয়ে বলল, জি অবশ্যই, যেহেতু সুস্থ হয়ে গেছি অবশ্যই নেক্সট মিটিংয়ে আমাকে পাবেন। এ কথায় ডাইনিংয়ে কেমন একটা সুখ মিশ্রিত হাওয়া বয়ে গেল। অতিথিরা ব্যতীত সকলেই ভীষণ বিস্মিত। সেই সাথে খুশি এসে ভর করল সবাইকে। ছোঁয়ার বাবা আমান সাহেব হেসে বললেন, তাহলে তো আরও ভালো হয়, আমাদের চাপ কমে যায়। তার কথায় সায় জানিয়ে মেজুকর্তা আতিফও বললেন, একদম, এতদিন ধরে আমাদের উপর চাপ যাচ্ছিল, অবি আসলে কয়টা দিন রেস্ট করব। সবাই নানান মতামত দিলেও মৌন দেখা গেল আসাদকে। তিনি কিছু বলতে পারছেন না কারণ এই ছেলেকে কিছুতেই বুঝতে পারেন না। বাবা হিসেবে এই জায়গায় ভীষণ ব্যর্থ তিনি। উষসী ছোট ছোট কদমে ঈশানের ঘরে এসে পৌঁছালো। ছেলেটার কথাবার্তা তাকে মোহিত করেছে। ঈশান বরাবরের মতোই কানে হেডফোন লাগিয়ে গা দুলিয়ে নাচ করছিল। উষসী ঠক ঠক আওয়াজ করল। ঈশানের কোনো হেলদোল নেই। এবার কিশোরীর কাছে এসে দাঁড়ালো, একদম বরাবর। এতে ঈশানের নজর আটকালো। কানের হেডফোনটা খুলে ফেলল। উষসী? ভীষণ অবাক হয়ে নামখানা উচ্চারণ করলো ঈশান। কিশোরী হেসে বলল, চমকে গেলে? কিছুটা। ও হ্যাঁ, তোমাকে সরি বলতে চাই। কিশোরী প্রশ্ন নিয়ে তাকায়। ঈশান দুঃখিত হওয়ার ন্যায় মুখ করে বলে, গতকাল কি ঘটে গেল আমার আসলেই সতর্ক থাকার দরকার ছিল। ঘটনা শুনেছে ও, সেই সাথে এটাও বুঝতে পেরেছে ঘটনাটা ইচ্ছে করে ঘটায়নি। তাছাড়াও এই মুহূর্তে তার দুঃখিত হওয়া মুখ দেখে কিশোরীর মায়ায় লাগছে। কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি, ভুল হতেই পারে। কিশোরীর সহজ সুন্দর জবাবে ঈশানের মন প্রাণ জুড়িয়ে আসে। ও ঠোঁট প্রসারিত করে বলে, থ্যাংক ইউ ইয়ার, তবে কথা দিচ্ছি নেক্সট সতর্ক থাকবো। ঈশানের মাঝে সুন্দর একটা মন আছে, তা কিশোরী মেয়েটা কেমন করে বুঝলো যেন। ও কয়েক সেকেন্ড বিলম্ব করে হাত বাড়িয়ে দিল, মুখে বলল, উইল বি মাই ফ্রেন্ড? অফকোর্স, ইটস আর প্লেজার ফর মি। দুজন হাত মিলিয়ে একে অপরকে স্বাগত জানালো। সেই সময়ে দরজার কাছ থেকে একটা কণ্ঠ শোনা গেল, যা গম্ভীর আর স্পষ্ট। ঈশান? কণ্ঠ পেয়ে ঘাড় ফিরিয়ে চাইল ঈশান। দেখতে পেল অভি দাঁড়িয়ে। দেখেই মনটা ফুরফুরে হয়ে গেল ঈশানের। ব্রো, ভেতরে এসো। ব্যস্ত তুই? আরে কিসের ব্যস্ত, এসো তো। কাছে এসে অভির হাতখানা ধরল ঈশান। অভিও ভেতরে এলো। তাদের দুই ভাইয়ের মাঝে উষসী একটু অস্বস্তি বোধ করছে। তার থাকা উচিত নাকি যাওয়া উচিত এটা ভেবেই দ্বিধায় ভুগছিল। ঈশান অভির সাথে কথা বলে কক্ষ থেকে বের হয়ে গেল। এই পর্যায়ে ঘরে শুধু অভি আর উষসী একবার ভাবল কক্ষ থেকে প্রস্থান করবে, পর মুহূর্তে মন বদলে ভাবল সে কেন যাবে, তার তো দোষ নেই, সে কি ভয় পায় নাকি। সে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। দুজনেই নীরব। এক পর্যায়ে নীরবতা ভেঙে দিয়ে অভি শুধালো, হাতে ব্যথা হয় না? কয়েক সেকেন্ড চুপ থাকলো উষসী, তারপর শুধালো, আমাকে বললেন? হ্যাঁ, জেদ করে মলম তো লাগালে না? মলম কেন লাগাবো? ব্যথা কমার জন্য। আপনি কিভাবে বলতে পারেন মলম লাগালেই ব্যথা কমে যাবে? কমে না। না, সব সময় মলম লাগালেই ব্যথা কমে না। অভি থেমে গেল, কিছু বলতে পারল না। উষসী তার বিড়াল নিয়ে ঘর থেকে প্রস্থান করলো। সেদিকে তাকিয়ে অভি আওড়ালো, অদ্ভুত। ওর ভাবনার মাঝেই ফিরে এলো ঈশান। হাতে কিছু বইপত্র, সেগুলো টেবিলে রেখে বলল, উষসী চলে গিয়েছে? হ্যাঁ, মাত্রই বের হলো। ও যাই হোক, বই সবগুলো পেলাম না,
লাইব্রেরির অবস্থা খারাপ, কেউ যায় না বিধায় ধুলো জমে নাজেহাল। ঠিক আছে, আমি পরিষ্কার করানোর ব্যবস্থা করব। বাট ব্রো। হুম। বইগুলো দেখতে দেখতে জবাব দেয় অভিরাজ। ঈশান খানিকটা দ্বিধা নিয়ে শুধায়, তুমি কবে থেকে গল্প উপন্যাস পড়া শুরু করলে? মনে করো আজ থেকেই। মোট 6টা বই। কবি সবগুলো হাতে তুলে বেরিয়ে গেল। ঈশান অনেকটা বিস্মিত হয়ে পড়েছে। গল্প উপন্যাসের প্রতি কোনো ঝোঁকই ছিল না মানুষটার, অথচ হুট করে কি হয়ে গেল। লাবণ্য ফিরল রাত 8টায়, ক্লান্তিতে চোখ মুখ অন্ধকার। ও তবু অভির কক্ষে এসে হানা দিল। শুরুতেই বলল, কি ব্যাপার? অভি তখন উপন্যাসের বইগুলো নড়াচড়া করছে। লাবণ্যের কণ্ঠ পেয়ে বলল, ফ্রেশ না হয়ে চলে এলি? না এসে তো পারলাম না। তুই নাকি গল্প উপন্যাস পড়া শুরু করেছিস, এটা সত্যি? হুম। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কেন? কেন আবার? আমার তো স্পষ্ট মনে আছে, স্কুলে থাকতে আমি একাডেমিক বইয়ের নিচে উপন্যাসের বই রেখে পড়তাম, আর তুই সেটা মায়ের কানে লাগাতি। ছোট সময়ের স্মৃতি মনে পড়ে গেল। লাবণ্য বই পোকা ছিল। বরাবরই অভি আর লাবণ্যর মাঝে পড়াশোনা নিয়ে টক্কর চলত। তবে কথা হচ্ছে ওরা দুজন একে অপরকে শত্রু না মনে করত বন্ধু। অভির কাছে গল্প উপন্যাস পড়াকে নেহাতেই সময় নষ্ট বলে মনে হতো। ওর কাছে একাডেমি বইগুলো যদি স্বর্গ মনে হতো, তবে গল্প উপন্যাস ছিল নরক। একদিন লাবণ্য লুকিয়ে উপন্যাস পড়ছিল। সেটা মেঝো মায়ের কাছে চালান করে দিয়েছিল অভিরাজ, ফলে বেশ বকুনি খায় লাবণ্য। অবশ্য মায়ের হাত থেকে অভিই তাকে বাঁচিয়েছিল। ছোটবেলার সেই মধুময় স্মৃতি মনে হতেই অভি হেসে ফেলল। সেদিন তুই খুব কান্নাকাটি করেছিলি। স্বাভাবিক, মা আমার বইগুলো তালাবন্দি করে রেখেছিল। সেটা তোর ভালোর জন্যই, না হলে আজ ডাক্তার হতে পারতি না। দূর, কিসের ভালো? জীবনের সেই সময়টা আর ফিরে পাবো না। এখন গল্প উপন্যাস পড়ার সময় পাই না। লাবণ্যর কণ্ঠে দুঃখ বোঝা যাচ্ছে। অভি নিজেও এখন বুঝতে পারে, জীবন থেকে সময় চলে গেলে তার ফিরে আসে না, আসা সম্ভবও না। রাত জেগে উপন্যাস পড়ল অভিরাজ। তার ভেতরে অনুভূতি সঞ্চার হলো কি? উত্তরটি মিশ্র। প্রতিটা মানুষের মাঝে অনুভূতি রয়েছে, তবে জীবনের বেড়াজালে সমস্ত অনুভূতি আটকে থাকে। অভির জীবনে অনেক অনুভূতি আটকে আছে, যা সুযোগের অভাবে বিস্তার করতে পারেনি। রাত তখন 3টে। অভির চোখে কিছুটা ঘুম এসে লুটপাট চালাচ্ছে, তবে সে ঠিক করেছে আজ সমস্ত রাত বই পড়বে। সেজন্যই 1 কাপ ধোয়া ওঠা কফি আনতে বের হচ্ছিল। তখনই ঈশানের কক্ষ থেকে ফিসফিস আওয়াজ শোনা গেল। ছেলেটা কারোর সাথে কথা বলছে। এত রাতে প্রেম ঘটিত সম্পর্ক না থাকলে কথা বলা কোনো প্রশ্নই আসে না। অভি বুঝল তার ভাই নতুন প্রণয়ে পা দিয়েছে। এ ছেলে সর্বদাই এমন করে, নতুন কিছু না। অভি কিচেনে গিয়ে কফির জন্য গরম পানি বসালো। পানি গরম হলে তাতে প্রয়োজন মতো উপাদান মিশিয়ে অপেক্ষা করতে লাগলো। কফি হলে সেটা কাপে ঢেলে নিয়ে এগোতে যেতেই পায়ের কাছে লোমশ কিছু অনুভব হলো। পুরুষটি পায়ের কাছে তাকাতেই দেখতে পেল কোকোকে। তুই এখানে কি করছিস? নিচু হয়ে বলল অভিরাজ। কোকো নিজের অবস্থান জানান দিতে ছোট করে মিমিউ ডাকলো। জেদি মেয়ে, জানলে রাগ করবে। এত রাতে এখানে কি করছিস তুই? প্রাণীটার সাদা লোমশ শরীরে হাত ছেঁকিয়ে বলল অভিরাজ। কোকো লেজটা নাচালো কয়েকবার। কোলে উঠতে চাস? প্রশ্ন শুনে প্রাণীটা মিমিউ করলো। ওদের কথোপকথন সঠিক হচ্ছে কিনা কে জানে, তবে কোলে নিতেই কোকের উল্লাস বেড়ে গেল। তোর কি ক্ষুধা পেয়েছে? কোকো এবার জবাব দিল না। ও বরং অভির ক্লিন শেভ করা মসৃণ গালের সাথে ঘেঁষতে লাগলো। অনেক রাত হয়েছে, চল তোকে পৌঁছে দেই। এক হাতে কফি আর এক হাতে কোকোকে তুলে নিয়ে এগোতে লাগলো অভিরাজ।
পুরো বাড়ি শুনশান নীরব। বাড়ির সহযোগীরা ও রাত 12টার দিকে ঘুমিয়ে পড়ে। সেই জন্যেই নীরবে চলার পরও এমন একটা শব্দ সমস্ত বাড়িতে মিশে যাচ্ছে। অভি উষসীর কক্ষের সামনে এসে দাঁড়ালো। দরজাটা ঈষৎ খোলা। সেই সুযোগেই কোকো বেরিয়ে পড়েছিল। কোনো শব্দ করবি না, চুপচাপ ঘুমিয়ে পড়বি, ঠিক আছে? কোকো একদম মিনমিনে সুরে মিমিউ ডাকলো। অভি আরও একবার আদর করে দিল। তারপর দরজাটা আরেকটু খুলে কোকোকে কোল থেকে নামিয়ে দিল। কোকো সঙ্গে সঙ্গে লাফিয়ে চলে গেল উষসীর কাছে। অভি দরজার কাছে থেকে দৃশ্যটি দেখল। এক পর্যায়ে খেয়াল করলো ঘুমন্ত উষসীকে। তাকে ফুলের মতন দেখাচ্ছে। শীতরঙ্গা মুখটা মোহ তৈরি করতে সক্ষম। লাবণ্যর ব্যস্ত জীবন। ভোরবেলা উঠে কোনো মতে একটু খাবার পেটে চালান দিয়েই চলে এসেছে। ইন্টার্নশিপ ছাড়াও বেশ কিছু দায়িত্ব রয়েছে তার। নিয়মিত একটু একটু করে হসপিটালের দায়িত্ব বুঝে নিচ্ছে সে। আজ তার মনটা ভালো নেই কারণ দীর্ঘদিন অসুস্থ থেকে একটা বাচ্চা ছেলে আজ জীবনের মায়া ত্যাগ করেছে। স্বজন হারিয়ে ছেলেটার পরিবার শোকে কাতর। কান্নায় ভরে উঠেছে পুরো হসপিটাল। লাবণ্য নিজেও যে শক্ত থাকতে পারছে তেমন কিন্তু না। ওর যে ভীষণ কান্না পাচ্ছে। নাফিস সেটা বুঝতে পেরে বলল, অবশ্যই মানুষ দায়িত্বের কাছে অনেক কিছু হারিয়ে যায় লাবণ্য। লাবণ্য কান্না গিলে নেয়। একটু সময় নিয়ে বলে, ডাক্তাররা কি মানুষ নয়? তবে আবেগ কেন থাকতে নেই? আপনি যদি কান্না করেন তবে রোগীর পরিবার আরও ভেঙে পড়বে। আমি বুঝতে পারছি না কেন এত কষ্ট হচ্ছে। চলেন বাইরে যাই, এখানে থাকলে আপনি আরও বেশি কষ্ট পাবেন। লাবণ্য ছোট্ট বাচ্চাটাকে দেখে নিয়ে বের হয়ে এলো। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে নাফিস শুধালো, ইন্টার্নশিপে প্রথমবার এত কাছ থেকে মৃত্যু দেখলেন, তাই হয়তো খারাপ লাগছে। হতে পারে, তাছাড়া এত ছোট বাচ্চা। আসলে সব কিছুই সৃষ্টিকর্তার ইচ্ছা, যার যখন মৃত্যু লেখা থাকে। লাবণ্য কিছু বলে না, মৌন থাকে। ওরা 3 তলা থেকে নেমে এসেছে। নিচতলায় ক্যান্টিন রয়েছে। নাফিস বলে, কিছু খাবেন? মনে তো হয় নাস্তা করেননি। না করে এসেছি। ও, আমি করিনি। চলুন আমার সাথে বসে থাকবেন না হয়। মুখের উপর মানা করতে পারলো না লাবণ্য। নাফিসের সাথে এগিয়ে গেল। ক্যান্টিন থেকে খাবার নিয়ে ওরা বসলো। লাবণ্য দৃষ্টি তখন অন্যদিকে। লাবণ্য, আপনি কি জানেন পরবর্তীতে আমরা অনেক বেশি মৃত্যু দেখতে হবে আপনাকে? জানি। তাহলে ভেঙে পড়লে চলবে? ডাক্তারদের ভেঙে পড়তে নেই, নতুবা কার উপর ভরসা করবে তারা? দুঃখিত, আমি আসলে নিজের আবেগ লুকাতে পারছি না। সমস্যা নেই, একটু সময় নিন, ঠিক হয়ে যাবে। শক্ত থাকুন, আপনি একজন ডাক্তার। লাবণ্য বসে রইল। নাফিস খাবার এগিয়ে দিলেও মেয়েটি খেলো না। ওর গলা দিয়ে কিছুই নামবে না। সোয়া ভার্সিটি যাবে। আজকে ভার্সিটিতে বিশেষ অনুষ্ঠান রয়েছে। সেজন্যই সব জামা কাপড় বেডে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। সে বুঝতে পারছে না কোনটা পরবে। একটা একটা করে দেখে নিয়ে মেয়েটি অধৈর্য অনুভব করলো। শেষমেশ 3 সেট জামা পছন্দ হলো তার। তবে সমস্যা তখনও যায়নি। এই 3 সেটের মধ্যে কোনটা তাকে মানাবে এই নিয়ে মনের দ্বন্দ্ব বাড়তে লাগলো। ও জামাগুলো হাতি নিয়ে ছুটে এলো মেজো গিন্নির কাছে। লতিফা শৌখিন মানুষ। তাকে দেখলে বোঝা যায় না লাবণ্য আর ঈশানের মতো বড় বড় দুটি ছেলে মেয়ে রয়েছে। মেজো আম্মু, কোথায় তুমি? বলতে বলতে ঘরে প্রবেশ করলো ছোঁয়া। লতিফা নিজের চুলগুলো ঠিক করছিলেন। ছোঁয়াকে আসতে দেখে বললেন, এই তো, কি হয়েছে ছোঁয়া? একটা হেল্প করে দাও। কিসের হেল্প? জামা চুজ করতে পারছি না, ভার্সিটিতে অনুষ্ঠান আছে। তাই নাকি? দেখি কোন জামাগুলো এনেছিস। ছোঁয়া জামাগুলো রাখলো। সবগুলো উল্টে পাল্টে দেখলেন লতিফা। তারপর বললেন, শাড়ি পরে যেতি। আমার নতুন শাড়ি কোথায় বলো? শাড়ি কিনলেই তো মা বকাবকি করে, এতদিনে বেশি পরতেই চায় না বলে।
লতিফা একটু ভাবলেন, ছোঁয়ার কালেকশন খারাপ না, তবু তার মনে হলো ছোঁয়া যদি আজ শাড়ি পরতো তবে বেশি মানাতো। তিনি নিজের কাবাট খুলে দুটো নতুন শাড়ি বের করলেন, একটার রং বাসন্তী আর একটা বেগুনি লাল। দেখ কোনটা ভালো লাগে। মেজো আম্মুর এই একটা ব্যাপার ছোঁয়াকে ভীষণভাবে আকর্ষণ করে। যে কোনো সময় নিজের কাবাট খুলে দিয়ে বলে, দেখ কোনটা ভালো লাগে। ছোঁয়া বেগুনি লাল রঙের শাড়িটা পছন্দ করলো, হাতে তুলে নিয়ে বলল, এই কালারটা ভালো লাগছে। অন্য শাড়িটা কাবাডে রেখে দিয়ে লতিফা বললেন, তোকে মানাচ্ছে বেশ।